খালাজান। চোখ মুছে পেছনে ঘুরে প্রহরকে দেখে মলিন হাসেন রঞ্জনা খালা। তুমি এত সকালে এখানে? প্রহর পকেটে হাত গুজে মাথা নুইয়ে হেসে বলে, একই প্রশ্ন আমি আপনাকেও করতে পারি। প্রহর এক দৃষ্টিতে সামনের কবর তিনটির দিকে চেয়ে রইল। এই তিনজনকে সে অনেক ভালোবাসত। দীর্ঘশ্বাস ফেলে বলল, অন্য কোনো সময় এখানে আসবেন না। আলো যেন জানতে না পারে মৃত্যুর কারণটা আমি এখনই আলোকে জানাতে পারবো না। আমার মা যে আলোর মায়ের বান্ধবী ছিলেন তাও আমি ওকে জানাতে পারবো না। তুমি আমিকে শাস্তি দিবে না? তার আগে জেনে নিও তোমার ফুফিজান কোথায়। প্রহর অবাক হয়ে বলল, হুপিজান? হুপিজান তো দাদুজানের অনুমতি ব্যতীত পালিয়ে বিয়ে করেছিলেন। মায়ের কাছ থেকে এতটুকুই শুনেছিলাম। তুমি জানতে না প্রহেলি আমিকে ভালোবাসতো? অবশ্য তাকে চাচাজান ত্যায্য করেছিলেন। এই বাড়িতে তার নাম নেওয়া নিষিদ্ধ ছিল। আমি তোমার মা হিয়া, আলোর মা জ্যোতি ও প্রহেলি ছিলাম খুব কাছের বান্ধবী। আমি অবশ্য তোমার ফুপু হই, তোমার দাদাজানের চাচার নাতনি। আমার বাবা মায়ের মৃত্যুর পর আমাকে ছোটবেলাতে এখানে এনে রেখেছিলেন তোমার দাদাজান। প্রহর সন্ধিয়ান কণ্ঠে বলল, কিন্তু আমির মামার স্ত্রীর নাম তো হিনা। আমি তাকে একবার দেখছিলাম। রঞ্জনা খালা চিন্তিত সুরে বলে, তাহলে বলতে পারি না। আমার কাছে প্রহেলির কোনো ছবিও নাই, সব ছবি চাচাজান জ্বালিয়ে দিয়েছেন। প্রহর দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি এখন ফিরে চলুন। আলো এক্ষুনি আপনাকে খুঁজে বেড়াবে। তাছাড়া চাইনিকার উপর বিশেষ নজর রাখবেন। আমার মনে হচ্ছে চাইনিকা কোথাও না কোথাও সবকিছুতে জড়িত। এখানে সে আলোর ক্ষতি করতেই এসেছে। ওর ওপর আমার সার্বক্ষণিক নজর থাকবে। তুমি নিশ্চিন্তে তোমার কার্য সাধন করো। প্রহর চলে যাচ্ছিল আর তখনই রঞ্জনা খালা ওকে ডাক দিয়ে বলে, আমার মেয়েটা কেমন আছে প্রহর? আমার স্বামীর মৃত্যুর পর এই যে বাড়িতে এসে উঠলাম, তারপর সব অঘটন ঘটলো। এই বাড়ির সাথে সংযুক্ত কাউকেও জীবিত রাখবে না বলে সেই ছোটবেলায় মেয়েকে এতিমখানায় দিয়ে এসেছিলাম। তারপর এক নিঃসন্তান দম্পতি ওকে দত্তক নিল আর চলে গেল ঢাকা। আমিও চলে গেলাম আমার বাবার পুরনো ভিটেতে। প্রহর হেসে বলে, ভালো আছে ও। সে কিন্তু জানে আপনি ওর মা। অতটা ছোট সে ছিল না। ঠিকই ফিরেছিল এই শহরে। আপনাকে আর পায়নি। খুব শীঘ্রই তাকে দেখতে পাবেন। রঞ্জনা খালা তৃপ্তিময় হাসেন। রোদের প্রথম ঝিলিক বাগানে পড়তে পড়তেই রঞ্জনা খালা বাগান থেকে কিছু ওষুধি পাতা সংগ্রহ করে বাড়িতে প্রবেশ করলো। আলো রান্নাঘরে চা বানাচ্ছিল। খালাকে দেখে সহাস্যে বলে, আপনাকে খুঁজতে গিয়েছিলাম, পেলাম না। কোথায় গিয়েছিলেন? কি বলবো বৌরানী, আমার তো ওই যে রক্তে চিনি বেড়েছে, তাই সকালে এই পাতার রস খাই সবসময়। ওটা খুঁজতেই দেরি হয়ে গেল। আলো দেখলো ওনার হাতে তেলাকুচা ও সজনে পাতা। আলো বলে, ও আচ্ছা, খান তাহলে। আমি চা বানিয়েছি, চয়নিকা আপুকে দিয়ে এসে প্রহরকে দিব। আলো মিষ্টি এসে চা হাতে চলে গেল। চয়নিকা কাপা কাপা হাতে আলোর চায়ে বিষ মিশিয়ে দিল। চাটা আলোই বানিয়ে রেখে গেছে। বাড়ির টেলিফোনে ফোন আসাতে ছুটে গেছে। আর এই ফাঁকে চয়নিকা নিজের পরিকল্পনা এক ধাপ এগিয়ে নিয়েছে। কাজ শেষ করে আলো ফিরে আসার আগে সটকে পড়ে। আশেপাশে কেউ নেই। রঞ্জনা খালাও নেই। টেলিফোনে ফাঁকা কলে বিরক্ত হলো আলো। টেলিফোন অপারেটর থেকে কল এসেছিল। শৌখিনতাবশত এই সোনালী কারুকার্য খচিত টেলিফোনটা রেখেছে। মাঝে সাঝে ভর দুপুরে প্রহর বাড়ি না থাকলে প্রহরের সাথে টেলিফোনে যোগাযোগ করে সেকেলে অনুভূতি জাগ্রত করে। ধুর, টেলিফোন অপারেটরের কাজ নেই নাকি? ঠিক মতো বিল তো দিচ্ছি, তারপর এদের যন্ত্রণা। যাই, চয়নিকা আপুকে চা দিয়ে আসি। আমি ঠান্ডা চা খেতে পারলেও চয়নিকা আপু তো রান্না। চয়নিকা তখন নিজের নখ খুঁজতে খুঁজতে আলোর সামনে এসে হাসি মুখে বলে, ও আলো, তোমাকেই খুঁজছিলাম। তোমার ঘরেও গিয়েছিলাম, পেলাম না। রঞ্জনা খালাও দেখি নাই। আলো হেসে বলে, ওই টেলিফোনের অপারেটর থেকে ফোন এনেছিস তাই না? খালাকে আমি ছোলা, বুট, আচার এগুলাকে একটু রোদে দিতে বাগানে পাঠিয়েছি। বিকেলে ফুচকা বানাবার সাথে মুড়ি মাখাতে আছি। ও আচ্ছা, আমার খুব চায়ের ক্রেভিং হচ্ছিল। চলো আজ আমি চা বানাই। না না আপু, আমি চা বানিয়েই ফেলেছি, তোমাকে দিতেই যাচ্ছিলাম। চা আবার ঠান্ডা না হয়ে গেল। আলো দ্রুতপদে রান্নাঘরের দিকে গেল। চয়নিকাও ওর পিছু পিছু গেল। আলো চয়নিকাকে চায়ের কাপ দেওয়ার আগেই চয়নিকা নিজেই নিয়ে নিল।
চা রংটা কি সুন্দর হয়েছে আলো, খেতেও বেশ মজাদার হবে বলো। চলো টেস্ট করি। আলো হেসে বলে, আপনি করুন, আমি আমারটা ঢেকে রেখেছি। হাতের কাজটা শেষ করে খেয়ে নিব। ড্রয়িং রুমে গিয়ে বসে চায়ের সাথে টিভি দেখতে পারেন। চয়নিকা অস্থির হলো। ক্ষণে ক্ষণে আলো চা খাওয়ার অপেক্ষা করতে লাগলো। আলো উপরতলা থেকে নিচতলা ছুটে ছুটে কাজ করছে। কয়েকদিন পর ট্যুরে যাবে বলেই তার এত ব্যস্ততা। কি অবস্থা ওখানের? আরে আলো, চা তো খাচ্ছেই না, সে ছোট ছোট করে কাজ করে বেড়াচ্ছে। এখন ঠান্ডা হয়ে গেলে যদি আবার গরম করতে চুলা দেয় তাহলে চায়ের রং কালো হয়ে যায়। সেই টেনশনে আমার অস্থির লাগছে। চয়নিকা চিন্তিত বলিতেও লোকটির কথায় রূঢ়তা প্রকাশ পেল। তুমি তাকে চা চুলোয় দিতেই দিবে না, নিজের মাথা খাটাও, ওভেন আছে কি করতে? হ্যাঁ তাই তো, তাহলে ভয়ের কিছু নেই। এই রঞ্জনা খালাও নেই, আলো শুধু টুক টুক করে চা সাবার করার অপেক্ষা। প্রায় 1.5 ঘন্টা পর আলো চায়ের কাপ হাতে চয়নিকার পাশে এসে থপ করে বসলো। হাঁপিয়ে বলে, সামনের সপ্তাহে আমেরিকায় যাব, তাই এত কাজ। রচনা খালাকে একা বাড়িতে রেখে যাব বলল প্রহর। সব গোছগাছ করতেই হাঁপিয়ে যাচ্ছি। আর আমেরিকা যাওয়া হচ্ছে তোমার, চাটা খাও শুধু, চিরনিদ্রায় আমেরিকা যেও। চয়নিকা মনে মনে বাক্যগুলো বলল, মুখে জোরপূর্বক হেসে বলে, অনেক কাজ করেছো, চা খেয়ে জিরিয়ে নাও। আলো চায়ে চুমুক দিতেই নেবে, তখনই দেখে চা একদম ঠান্ডা হয়ে গেছে। আলো আফসোস করে বলে, ঠান্ডা হয়ে গেল, এখন আর খাওয়া যাবে না। আবার চা বানাতে ইচ্ছেও করছে না। চয়নিকা দ্রুত বলে ওঠে, আরে ওভেনে গরম করে নাও, তাহলেই হয়ে যাবে। রঞ্জনা খালা এসে বলেন, তুমি বসো গো বৌরানী, আমি তোমার চা বানাই দিতাছি। কাকে আচার খেয়ে ফেলবো জন্য আচার গুলান বৈশা বৈশা রোদে দিয়ে আনতাছি। আলো ব্যতিব্যস্ত হয়ে বলে, লাগবে না খালা, রোদের মধ্যে এতক্ষণ বসেছিলেন, আমি চাটা ওভেনে দিয়ে আপনাকে লেবুর শরবত বানিয়ে দিচ্ছি। শরীর খারাপ করবে তো। আমার তো জ্বর চলে আসে, তাই প্রহর বারণ করে দিয়েছে। আপনি ফ্যানটা ছেড়ে বসেন। রঞ্জনা খালা বসে চয়নিকাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে। চয়নিকা অপ্রস্তুত হয়ে হেসে ম্যাগাজিন পড়ায় নজর ঠেকায়। কিছুক্ষণের মধ্যে আলো রঞ্জনা খালাকে শরবতের গ্লাস দিয়ে নিজে চা খেতে আয়েশ করে বসলো। চয়নিকা অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিষটা তার প্রতিক্রিয়া কিছুক্ষণের মধ্যে দেবে এবং এতে ব্যক্তি মৃত্যু বা কোমায় চলে যেতে পারে। গরম পানিতে বা চাতে এটি বেশি কার্যকর। রঞ্জনা খালার সন্দেহ হতে শুরু করেছে, চয়নিকা এভাবে আর নয়নে কেন আলোকে দেখছে। সে আলোকে চা খেতে বাধা দিতে নেবে তার আগেই আলো চায়ে চুমুক দিয়ে বসে। মাত্র 2টো চুমুক দিতেই আলোর ফোন বেজে উঠলেই আলো কাপটা টেবিলে রেখে প্রহরের সাথে কথা বলতে বলতে উঠে যায়। চয়নিকা ভয় পেতে থাকে। তার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু একটু পর কিভাবে সবটা সামলাবে বুঝতে পারছে না। রঞ্জনা খালার সুযোগে চায়ের কাপটা ফেলে দিয়ে হাই হাই করে বলে, হাই হাই, ফেলে দিলাম গো বৌরানী তোমার চা। আলো ফোন কেটে এসে বলে, সমস্যা নেই, প্রহর আসছে বলল। 20-25 মিনিট লাগবে। আমারও রান্নাও হয়ে গেছে, এখন শাওয়ার নিতে যাব। চয়নিকা বলে, আমিও তো যাই, বিকেলে দারুণ আড্ডা হবে। রঞ্জনা খালা চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে যায়। শাওয়ার নিয়ে বেরোনোর পর আলো শরীর খারাপ করতে শুরু করে। মাথায় খারাপ লাগা শুরু হয়। প্রহর মাত্রই বাড়ি ফিরল আর সিঁড়ি দিয়ে আলোকে টালমাটাল অবস্থায় নামতে দেখে প্রথমে প্রকুচকে বুঝতে চেষ্টা করলো, অতপর ব্যাগ ছুঁড়ে ফেলে দৌড়ে গিয়ে আলোকে ধরল। ততক্ষণে আলো জ্ঞান হারিয়েছে, নাকে রক্ত দেখা যাচ্ছে। প্রহর সময় নষ্ট না করে অতি সত্বর আলোকে কোলে নিয়ে চিৎকার করে রঞ্জনা খালাকে ডাকে, খালাজান জলদি আসুন, আলোকে নিয়ে আমি হাসপাতালে যাচ্ছি। রঞ্জনা খালার বুকে ছ্যাদ করে উঠল। তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে এলেন। কি বলছো প্রহর বাবা, বৌরানী তো একটু আগেই ভালো ছিল, এমন হবে কেন? আমি কিছু জানি না খালা, আমি এখনই বেরোচ্ছি ওকে নিয়ে। প্রহর আলোকে কোলে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। চয়নিকা স্বস্তির নিঃশ্বাস ফেলে চেহারায় আশঙ্কিত ভাব এনে রঞ্জনা খালার কাছে এসে উৎকণ্ঠিত হয়ে বলে, কি হয়েছে আলোর? প্রহরের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? রঞ্জনা খালা লেগে চয়নিকাকে ধাক্কা দিয়ে বলেন, তুমি কি করেছো মেয়ে? সত্যি করে বলো, বৌরানীর এই অবস্থা তুমিই করেছো তাই না? চয়নিকা ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি কিছু করিনি, আমি জানি না এসবের। বিশ্বাস করুন, একটু আগে তো আলো আমাদের সামনে ভালোই ছিল।
যদি তুমি কিছু করে থাকো তবে এই রঞ্জনা তোমাকে ছাড়বে না। বৌরানীর কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। রঞ্জনা খালা কি যেন ভেবে রান্নাঘরের দিকে গেলেই চয়নিকা আর 1 মিনিটও অপেক্ষা করলো না, দ্রুত বেরিয়ে আসলো। ফোনে টেক্সট করে দিল। ডান, আলোর চ্যাপ্টার ক্লোজ। আলোকে সরাসরি আইসিইউতে ভর্তি করলো। রঞ্জনা খালা সিঙ্কে আধোয়া চায়ের কাপ নিয়ে এসেছে। সে রান্নাঘরে ছিল বলে চয়নিকা চায়ের কাপ সরাতে পারেনি। প্রহর চায়ের কাপটা নিয়ে নিজের ল্যাবে যায়। ডাক্তাররা আলোর গ্যাস্ট্রিক ল্যাবেস করছে। পয়জনের অ্যান্টিডোট খুঁজতে সময় লাগবে বলে ইডিটিএ দিয়ে গ্যাস্ট্রিক ল্যাবেস করছে। গ্যাস্ট্রিক ল্যাবেসের প্রায় অনেকটা সময় পর ডাক্তার এসে প্রহরকে জানায়, মিস্টার প্রহর শেরমাত, ইয়োর ওয়াইফ ইজ ইন কোমা স্টেজ। পয়জনটা ব্রেনে পৌঁছে গিয়েছে। এতক্ষণে আপনি নিশ্চয় জেনে গেছেন পয়জনটা কতটা স্ট্রং। ডাক্তারের বক্তব্য শুনে প্রহর ধপ করে বসে পড়ল। ডাক্তার প্রহরকে ভেঙে পড়তে দেখে ওর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, শি উইল বি ফাইন সুন। আমরা অ্যান্টিডোট ইঞ্জেকশনের মাধ্যমে দিয়েছি। বি পেশেন্ট অ্যান্ড প্রে। পথমধ্যেই চয়নিকার অ্যাক্সিডেন্ট ঘটে। ঠিক তার বাড়ি থেকে মিনিট 5 দূরত্বের নির্জন স্থানে এক মাইক্রো এসে ধাক্কা দিয়ে যায় চয়নিকাকে। রাস্তার ধারে পাথরের সাথে বাড়ি খেয়ে খাদে পড়ে গিয়ে সে মাথা থেকে রক্তের ধারা গড়িয়ে অক্ষি পল্লবে এসে ঠেকছে। শেষবারের মতন পিটপিট করে ভেজা অক্ষি যুগলে নিজের স্থান দেখে নিল। উদরে হাত দিয়ে বাড়ন্ত ভ্রূণের উপস্থিতি অনুভব করে নিল। সে বুঝে গেছে সে যদি ভাগ্যক্রমে বেঁচেও যায়, উদরে বেড়ে ওঠা মানব ভ্রমটি বাঁচবে না। নিভু নিভু নয়নজোড়া মুদিত হলো। জ্ঞান হারালো চয়নিকা। সন্ধ্যাবেলা বেসমেন্টের অন্ধকার আলো বাতাসীন বদ্ধ রুমে অট্টহাসিতে মেতে উঠল চয়নিকার অতি প্রিয় মানুষটি। ছাদে সোডিয়াম বাতিটি টিম টিম করে কিছুটা অন্ধকার দূর করার চেষ্টা করে চলেছে। রেড ওয়াইনের গ্লাস হাতে লোকটা স্বগোক্তি করে, সরি ডার্লিং, আই হ্যাভ নাথিং টু ডু, প্লিজ ফরগিভ মি। চিন্তা করো না, তোমাকে আর কিছু করতে হবে না। সোজা উপরে চলে গিয়ে নিজের কাজের হিসেব দিতে থাকো। তোমার মনোবল দুর্বল হয়ে গিয়েছে যে। প্রহরের সন্দেহের তালিকায় তুমি অনেক আগে থেকে ইনক্লুডেড। আজ সে অবশ্যই তোমার থেকে কথা বের করতে চাইতো, তাই তোমাকেই সরিয়ে দিলাম। আমার কাছে সাহায্য করার জন্য তোমাকে আমি সবসময় ভালোবাসবো, কিন্তু নিজের স্ত্রীর জায়গা কখনোই না। এবার দেখি প্রহর শেহমাত কি করে আমি পর্যন্ত পৌঁছায়। হসপিটালের কেবিনে প্রহর আলোর হাত ধরে নীরব হয়ে নিষ্পলকভাবে বসে আছে। কিছুক্ষণ আগেও চয়নিকার বাড়িতে গিয়ে চয়নিকাকে খুঁজে এসেছে, কিন্তু পায়নি। মিসেস রেহমানকে জিজ্ঞেস করলেও তিনি বলতে পারেন না বলে জানিয়েছেন। প্রহর আনমনে বলতে থাকে, খালাজানকে রেখে গিয়েও কিছু করতে পারলাম না। আমার 50% সন্দেহ ছিল চাইনিকার উপর। চাইনিকা তোমাকে ফাঁসাতে চাওয়াই তোমার সাথে অকারণে রোড হাওয়া। আরও কিছু আছে যা আমাকে সন্দেহ করতে বাধ্য করেছিল। মিসেস রেহমান আমাকে বলেছিল কেউ একজন আমার ক্ষতি চাই, যার জন্য চাইনিকাকে বেছে নিয়েছে, কিন্তু বুঝিনি এমন কিছু হবে। ওরা সবাই জানে তুমি আমার দুর্বলতা, কিন্তু তুমি তো আমার দুর্বলতা নাও, তাই না? আরমান স্যারের দুর্বলতা তুমি ছিলে ও আছো, কিন্তু তুমি আমার শান্তি। আমি ডাক্তার আরমান শেখ নয়, যার সব আপনজন একে একে হারিয়ে যায়। তার দুর্বলতা কোনো মানুষ হওয়া সম্ভব না। আমাকে দমাতে পারবে না ওরা। তোমাকে খুব খুব জলদি সুস্থ হতে হবে। প্রহরের আলো স্ট্রং, সে ঠিকই কামব্যাক করবে। তোমাকে আমি আমেরিকায় পাঠিয়ে দেব। যে বা যারা তোমাকে আমার থেকে দূর করে আমার শান্তি কিনে নিতে চাই, তাদের লাগালের বাইরে থাকবে তুমি। ডাক্তার কেবিনে প্রবেশ করে হালকা শব্দ করলে প্রহর উঠে দাঁড়ায়। রক্তিম আঁখি জোড়া একটু কষলে নাই। ডাক্তার বলেন, বি পেশেন্ট অ্যান্ড প্রে। মিস্টার প্রহর, ধৈর্য ধরুন। আপনার ওয়াইফ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা রাখি। তার অ্যান্টিডোটের প্রতি রেসপন্স ভালো। পেশেন্ট কোমা থেকে কামব্যাক করে অনেক সময় দীর্ঘ সময় লাগে। প্রহর লম্বা শ্বাস নিয়ে বলে, আমি আলোকে আমেরিকায় নিয়ে যেতে চাই ডাক্তার। এখানে ওর লাইফ রিস্ক আছে। র্যান্ডম পিপলের যাতায়াত হাসপাতালে হতেই থাকে। আমি সর্বক্ষণ থাকতে পারবো না। আমার কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য যেতে হবে। তখনই শত্রুরা আমার অনুপস্থিতিতে আলোকে মেরে ফেলতে চাইবে। ডাক্তার কিছুক্ষণ ভাবেন, অতঃপর বলেন, নিয়ে যেতে পারেন, কিন্তু আপনার শত্রুরা কি আমেরিকা যেতে পারবে না? আপনি চাইলে আপনার বাড়িতে হসপিটালে সেট আপ করিয়ে দিতে পারি। সেখানে আপনার বিশ্বস্ত কাউকে দেখাশোনায় রাখ। প্রহর চিন্তায় পড়ে যায়। ডাক্তারের কথাটা ফেলেও দিতে পারছে না।
শত্রুরা তো আমেরিকাতে ঠিক যেতে পারবে এবং সেখানে দেখাশোনায় প্রহর সশরীরে থাকবেও না। প্রহর ডাক্তারকে বলে, ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করুন, আমি আজকেই ওকে নিয়ে যাব। ডাক্তার সম্মতি দিয়ে চলে যায়। হ্যাঁ, ডাক বাটারফ্লাই, আমরা মিস চয়নিকাকে খাদের থেকে তুলে নিয়ে এসেছি। ওনার পালস ছিল কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। মনে হচ্ছে না মাথার ইনজুরিটা কারো। 24 ঘন্টার জ্ঞান না ফিরলে কোমা নিশ্চিত। ডাক্তার একটু আগে দেখে গেছেন। ডাক বাটারফ্লাই নামক ব্যক্তিটি কল কেটে দিল। তার সহচর রূপে থাকা অনুচররা চয়নিকাকে রাখা রুমটা আটকিয়ে বেরিয়ে আসে। আলোকে নিয়ে রাত 10টার মধ্যে বাড়ি ফিরেছে প্রহর। হসপিটালের নার্সরা সব সেট আপ করে দিয়ে গেছে, সাথে শীতল ও নিয়াজও আছে। নার্সের থেকে কখন কি করতে হবে তা শীতল জেনে নিয়েছে। নিয়াজ প্রহরের সাথে গার্ডেনে বসে আছে। আমি ভাবতে পারছি না চয়নিকা এসবে আছে। চয়নিকা তোকে পছন্দ করে বলে জানতাম। প্রহর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও তাই জানতাম। এখন বিশ্বাস করলি তো? এখন চাইনিকা আমাদের কুলি দিতে পারতো, কিন্তু ওকেই পাচ্ছি না। নিয়াজ চিন্তিত হয়ে বলে, আমার মনে হয় আমাদের আরেকবার চয়নিকার বাড়িতে যাওয়া উচিত। ওর পার্সোনাল ল্যাপটপ, মোবাইল, পেনড্রাইভ এসবে কিছু তো পাবো। কোনো হিন্টস? প্রহর নিঃশব্দে উঠে যায়। নিয়াজ বোকার মতো তাকিয়ে আছে। সে বুঝতে পারল না হঠাৎ প্রহর উঠে গেল কেন। 2 মিনিটের মধ্যে প্রহর হাতে করে একটা ল্যাপটপ নিয়ে আসে। নিয়াজের সামনে রেখে বলে, এতে ফিঙ্গারপ্রিন্ট লক। নিয়াজ হতাশ হয়ে বলে, পেনড্রাইভ পেলে ভালো হতো। ল্যাপটপটা রেখে দে, চয়নিকাকে খুঁজতে হবে। প্রহর দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে দেয়। বহু বছর পর মা মেয়ের সাক্ষাৎ, তাও এমন এক পরিস্থিতিতে যে প্রাণ ভরে উপভোগ করতে পারছে না। রঞ্জনা খালা আলোর কাছেই বসে আছেন, আর শীতল রান্নাঘরের কাজ সামলাচ্ছে। হালকা কিছু বানিয়ে নিয়াজ ও প্রহরকে ডাকতে এলো। হ্যাঁ হয়েছে, থামো, আর বলতে হবে না। আমি অন্ধ ছিলাম না। তোমরা খেতে এসো, হালকা কিছু খেয়ে নাও। প্রহর বলে, নিয়াজকে নিয়ে যা, আর খালাজানকে কিছু খাওয়া, ওনার ডায়াবেটিক্স আছে। দুপুরে ঘটনা ঘটার পর কিছু খায়নি, তাছাড়া রোদ অনেকক্ষণ ছিলেন, সুগার ফল করতে পারে। শীতল নিষ্প্রভ কণ্ঠে বলল, মা তো আলোর পাশ থেকে সরছেই না, আমার ডাকেও সাড়া দিচ্ছে না। উনি নিজেকে দোষী ভাবছেন। উনি হাসপাতালেও কয়েকবার আমার হাত ধরে কান্না করে ক্ষমা চেয়েছেন। প্রহরের উদ্দেশ্যে নিয়াজ বলে, তুই নিজে খাবার নিয়ে গিয়ে বল। মা নিজেকেই গিলটি ভেবে চলেছেন, যেখানে ওনার কোনো দোষ ছিল না। বরং উনি না বললে অ্যান্টিডোট পেতে দেরি হতো, আর আলো হয়তো। যাচ্ছি। শীতল আমাকে খাবার বেড়ে দে, তোরাও খেয়ে নে। শীতল মলিন কণ্ঠে বলে, আগে সব ভুলে যা। অর্ধ মাস হয়ে গেল ঘটনাটার, এবার ভুলে যাওয়াই শ্রেয়। তুই খাবি না? খিদে নেই। কথাটা বলে প্রহর বাড়ির ভেতরে চলে যায়। শীতল ও নিয়াজ প্রহরের জার বানে যেয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিয়াজ বলে, প্রহরের ইচ্ছে ছিল কয়েকদিনের মধ্যে আলোকে নিয়ে আমেরিকা যাবে, তারপর আলোকে সেখানে রেখে এসে নেপাল যাবে। আমিরের ল্যাপটপে নেপালের ম্যাপে হিমালয়ের কাছে ক্রস করা। কিন্তু আমিরকে কঠোরভাবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বলেছে এই ম্যাপটা তার কাছে এক প্রাইভেট মেল থেকে এসেছে। এই ম্যাপ দেখেই সে দেশ ত্যাগ করে ইন্ডিয়া হয়ে নেপাল যেতে চলছিল। সেখানে কি তবে আরমান স্যারকে পাওয়া যাবে? জানি না, কিন্তু আলোর সাথে যা হলো তাতে প্রহর কিভাবে যাবে বুঝতে পারছি না। আমরা আছি তো, আলোর সুরক্ষা আমরা করতে পারবো। নিয়াজ হতাশ্বরে বলে, দেখো প্রহর কি করে, ও যা করবে বুঝেই করবে। আমরা সবসময় ওর পাশে আছি। শীতল মুচকি হেসে নিয়াজের কাঁধ জড়িয়ে ধরল। রঞ্জনা খালাকে জোর করে প্রহর কিছু খাওয়াতে সক্ষম হয়। এখন ওনাকে ঘুমানোর জন্য শীতলের সাথে পাঠিয়েছে। প্রহর ব্যালকনির রাতের হিম শীতল হাওয়ায় নিজের হতাশা উড়িয়ে দেওয়ার চেষ্টায় আছে। ভাবতে থাকে 4 বছর আগের কথা। ফ্ল্যাশব্যাক। 4 বছর আগে প্রহর সবে মাস্টার শেষ করেছে। ওর রিসার্চের ফ্যাকাল্টি হচ্ছেন ডক্টর আরমান শেখ। অনার্সে থাকাকালীনই আরমান শেখ প্রহরকে নিজের রিসার্চ স্টুডেন্ট হিসেবে পছন্দ করেছিলেন। প্রহরের ডেডিকেশন দেখে তিনি পছন্দ করেছিলেন। প্রহর জানত ডক্টর আরমান শেখ একজন পরিবার ছাড়া নিঃসঙ্গ লোক।
তাই প্রহর নিজের একাকিত্ব অনুভব করে ডক্টর আরমান শেখের সঙ্গ দিত। যেদিন প্রহরের মাস্টার্সের পরীক্ষা শেষ, সেদিন ডক্টর আরমান শেখ প্রহরের হাতে একটা পেন ড্রাইভ দিয়ে বলেন, প্রহর, তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্র, তাই তোমাকে বিশ্বাস করে এটা দিলাম। আমার অবর্তমানে এটা রক্ষা করবে, কেউ যেন না জানে, এমনকি তোমারও খোলার প্রয়োজন নেই। প্রহর অবাক হয়ে বলে, কিন্তু স্যার, এত গুরুত্বপূর্ণ হলে এটা আমাকেই বা দিচ্ছেন কেন? তখন আরমান শেখ হাসি দিয়ে বলে, তুমি ছেলেটা একটু উড়ো উড়ো স্বভাবের হলেও মনেরও দায়িত্বের দিক দিয়ে সবসময় এগিয়ে। আমার প্রিয় আরেকটা কিছুর দায়িত্ব তোমাকে দেব, সেটাও তোমার সারা জীবন আগলে রাখতে হবে। কি স্যার? আমার আলো। প্রহর তখন হেসে ওঠে, অতঃপর বলে, আপনার আলো তো আমি কবেই নিজের করে নিয়েছি। আপনার জ্ঞানের আলোতে আজ আমি এই পর্যায়ে। আরমান শেখ নিঃশব্দে হাসেন। তিনি প্রহরের কাঁধে হাত রেখে বলেন, আমার জ্ঞানের আলো তুমি পেয়েছো, ঠিক এখন তোমাকে আমার মেয়ে আলোর দায়িত্ব নিতে হবে সারা জীবনের জন্য। প্রহরের অবস্থা তখন আকাশ থেকে পড়ার মতো। স্যার, আপনার মেয়েও আছে? কই, কখনো তো বলেননি। তাছাড়া আমি আপনার বাড়িতে অনেকবার গিয়েছি, কখনো দেখিনি। এটা ছবি নাও। আরমান শেখ মুস্কি হেসে বলেন, সব জানতে পারবে, আগে আলোকে নিয়ে আসি। ভোরের শেষ আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, মাঠে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তোমার চোখে আমার সর্বনাশ। বৃষ্টি থামার পর চা বাগানের ভেতর একটা কাঠ গাছের গুড়ির পাশে গিটার রেখে বসে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান পড়ছিল প্রহর। কবিতার এই পঙ্ক্তিগুলো চোখ বন্ধ করে নিজে নিজেই আওড়াচ্ছিল, ঠোঁট কোলে তার মিষ্টি হাসি। সে তো খেয়ালই করেনি কেউ একজন সামনের গাছটার সাথে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃতিতে বর্ষাকাল, চা বাগানের সৌন্দর্য অতুলনীয়। বৃষ্টির ছাট লেগে থাকে চা পাতার কুড়িতে কুড়িতে। স্নিগ্ধ অন্তরিক্ষকে সবুজের সমারোহে মনে হয় রং তুলির ক্যানভাসের কোনো দৃশ্য। মাটি স্যাঁতসেঁতে হলেও জামা কাপড় নোংরা হওয়ার ভয় নেই প্রহরের, কারণ বাড়িতে গেলে কেউ তো আর বকবে বলে বসে নেই। একাকিত্বে সে বেশ মানিয়ে নিয়েছে। আফসোস থেকে, প্রকৃতির কোনো রূপ নিংড়ানো থেকে দমিয়ে রাখে না নিজেকে। মনে প্রফুল্লতা নিয়ে আঁখিচোরা খুলে সামনে এক সাদা শাড়ি পরিহিত রমণীর সাক্ষাৎ পায়। ফুল স্লিভসের ঘটি ব্লাউজের সাথে শিফন শাড়ি, খোলা কোমর ছড়ানো চুলে কানের পিঠে গোজা বনফুল ও শীতের মধ্যেখানে সাদা পাথরের ব্রোঞ্জ, হাত ভর্তি সাদা কাচের চুড়ি, কানে সাদা পাথরের ঝুমকো। প্রহরের অপলক দৃষ্টি সম্মুখে স্থির হয়ে গেছে। শুভ্র কায়ায় শুভ্র রং, যেন ধরিত্রীর বুকে কোনো শুভ্রতার রানী নেমে এসেছে। নিজের চোখের ভ্রম ভেবে দুই একবার ভালো করে হাত দিয়ে নয়নযুগল কষলে নিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এটা তার ভ্রম না, বাস্তব। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি প্রহরের অবস্থা বুঝে মিটিমিটি করে হেসে খানিক এগিয়ে এসে বলে, হাই, মাইসেলফ আলো শেখ। চা বাগানে ঘুরতে এসে আপনার কবিতা শুনে ধমকে গেলাম, তাই দাঁড়িয়ে শুনছিলাম। খুব সুন্দর আবৃত্তি করেন আপনি। প্রহরের চোখ মুখ দেখে আলোর মনে হয় না প্রহর ওর কথা শুনেছে বা বুঝেছে। তাও সে প্রত্যুত্তরের অপেক্ষায় চেয়ে আছে। প্রহরের হুট করে কি হলো নিজেও জানে না। ফট করে উঠে হনহনিয়ে চলে যেতে লাগলো। আলো পেছনে বোকার মতো ঠায় দাঁড়িয়ে রইল। কি হলো বুঝতে পারছে না সে। কিছুদূর গিয়ে প্রহর আবার পেছনে ফিরে আসলেই আলোর ওষ্ঠদ্বয় প্রসারিত হয়। কিন্তু প্রহর তো ফিরে এসেছে তার বই আর গিটারটা নিতে। এই দুটো নিয়ে আবার সবুজের মাঝে হারিয়ে গেল। আলো কিছুক্ষণ তার অচেনা ছেলেটির গমন পথে তাকিয়ে থেকে নিজের মতো করে চা বাগান ঘুরতে লাগলো। বৃষ্টির কারণে মাটি নরম ও ভেজা, তাই শাড়ি পরে হাঁটতে বেগ পেতে হচ্ছে। কিন্তু তার বহুদিনের শখ ছিল একাকী চা বাগানের বৃষ্টি স্নাত রাস্তায় সবুজের মাঝে শাড়ি পরে হাঁটবে। ইচ্ছে পূরণ করতে চুপি চুপি দারোয়ানকে অনুরোধ করে বেরিয়ে এসেছে। প্রহর আলোর দৃষ্টির আড়াল হলেন, আলোকে নিজের নজরের আড়াল করেনি। আলোর নাম শুনেই সন্দেহ হয়েছে এটাই তার প্রফেসর ডক্টর আরমান শেখের মেয়ে। চেহারায় কিছুটা সাদৃশ্য আছে, তাই তো আড়ালে শুভ্র রানীকে নজরে নজরে রাখছে। আলোর ফোনে কল আসে। স্ক্রিনে বাবার নাম দেখে তাচ্ছিল্য হাসে আলো। এত বছর তো তার থেকে বহু ক্রোশ দূরে ছিল। কই, তখন তো এত তলব ছিল না। এখন না বলে বেরিয়েছে বলে মনে পড়ছে।
হতাশ নিঃশ্বাস ফেলে আলো ফোন রিসিভ করে সালাম দিয়ে বলে, জি ডক্টর আরমান শেখ, হঠাৎ আমার কথা মনে পড়লো কেন? আলো বাবা সম্বোধন না করায় আরমান সাহেবের খারাপ লাগলেও প্রকাশ করলো না। কোথায় তুমি? তোমাকে মানা করা হয়েছিল না আমাকে না বলে কোথাও বেরোবে না? হয়েছে, কিন্তু আমি তো তার জন্য ঘরে বন্দি থাকতে পারবো না। আমার একা ঘুরে বেড়াতে ভালো লাগে। নিজের ইচ্ছের প্রাধান্য দেওয়া তো আমি আপনার থেকেই শিখেছি প্রফেসর ডক্টর আরমান শেখ। আরমান শেখ মলিন কণ্ঠে বলেন, তোমাকে বারবার আমাকে আমার পদবি মনে করিয়ে দিতে হবে না। আমি জানি আমি কি কেন করছি। হুম? কোথায় তুমি? চা বাগানে। বিকেলের শেষ সময়, এখন আলো। বাড়ি ফিরে এসো, সন্ধ্যাবেলা ওখানে সেফ না। আলো আশেপাশে নজর বুলিয়ে বলল, আমার তো চা বাগানে সূর্যাস্ত দেখার ইচ্ছে। সূর্যাস্ত দেখেই বাড়ি ফিরবো। আরমান শেখ হুট করে রেগে গেলেন। ধমকে উঠে বলেন, তোমার ধারণা আছে তুমি কি বলছো? সিলেটকে তুমি আমেরিকা মনে করছো? ওখানের পরিবেশের সাথে এখানের পরিবেশের বিস্ময় তো ফারাক। এখানে সন্ধ্যা নামলে আতঙ্ক বিরাজ করে। আমি সেলফ ডিফেন্স জানি, নিজেকে রক্ষা করতেও পারবো। আরমান শেখ কপালে হাত ঘষে বিচলিত কণ্ঠে বলেন, ব্যাপারটা সেলফ ডিফেন্সের না, ধারালো অস্ত্রের মোকাবেলা কিভাবে করবে তুমি? দারোয়ান বলল তুমি শাড়ি পরে বেরিয়েছো, জলদি ফিরে এসো। বিয়ের পর হাজবেন্ডের সাথে সূর্যাস্ত দেখো, এখন বাড়ি ফিরে এসো। আলোর এক রোখা জবাব। ফিরবো না আমি, সূর্যাস্ত দেখে তবেই ফিরবো। খট করে ফোনটা কেটে দেয়, অতঃপর ফ্লাইট মোডে দিয়ে দেয়। প্রহর এতক্ষণ আড়ালে থেকে আলোর সব কথাই শুনেছে। নির্জন নিস্তব্ধতায় হালকা শব্দও জোরালো শোনায়। প্রহর দেখল আলো সামনের কিছু জায়গায় পানি জমা, সেটা পাড়ি দিতে শাড়ি উঁচু করেছে। আলোর পায়ে প্লাস্টিকের ওয়াটারপ্রুফ কেটস দেখে ওর হাসি পেল। মনে মনে বলে, বেশ স্মার্ট। আমেরিকায় বেড়ে ওঠা মেয়ে স্মার্ট হবে স্বাভাবিক, কিন্তু স্যারের সাথে এত রুট কেন জানতে হবে সব। গোধূলি প্রহর, সূর্য তার রক্তিম আভায় আগুনের গোলার ন্যায় আস্তে আস্তে পশ্চিম দিকে হারিয়ে যাচ্ছে। আলো মুগ্ধ চিত্তে ধরনীর দিবাকরের শেষ আলোটা উপভোগ করছে। আলোর সাথে সাথে প্রহরও আড়ালে থেকে সময়টা উপভোগ করছে। তার ইচ্ছে ছিল আলোর সাথে গিয়ে দাঁড়াতে, কিন্তু আলো যেহেতু সময়টা একা একা উপভোগ করতে চাইতো করুক, মনের আক্ষেপ রাখতে নেই প্রহরের মতে। সূর্য ডোবার পর আলো বড় বড় কদম ফেলে চা বাগান থেকে বেরিয়ে আসছে। অন্ধকার ক্রমশ বাড়ছে, তার সাথে সাথে গা ছমছম ভাবটাও বাড়ছে। সামনেই সোডিয়াম বাতির আলোয় রাস্তা দেখা যাচ্ছে বলে মনে বল পাচ্ছে। হঠাৎ কানে এলো একাধিক পদধ্বনি। ভেজা মাটি বলে শুকনো পাতার শব্দ আসছে না, কিন্তু জোরে হেঁটে আসার শব্দ ঠিকই কানে আসছে। পেছনে ঘুরে দেখতে নিলেই একটা গাছের শেকড়ের সাথে বেজে পড়ে যেতে ধরে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতেই তিনজন ব্যক্তিকে দেখতে পায়। পোশাক আশাকে সভ্য ঘরের বলে মনে হচ্ছে না, এমনকি দাঁড়ানোর ভঙ্গিতে সুস্থ মনে হচ্ছে না। একজন বলে ওঠে, খাসা মাল মাইরি, আসমান থেকে হুড়পুরি জমিনে নামে আইছে দেখ। আরে মালটারে তো এখানে আগে দেখি নাই। তা সুন্দরী, কোথায় তোমার বাড়ি? পথ হারাইছো নাকি? যাবা আমাদের সাথে, পৌঁছে দিব। আলো দুই কদম পিছু হটল। ওদের অশ্রাব্য সম্বোধনে নাক ছিটকালো, কিন্তু মনের সাহস হারালো না। লোকগুলো যে নেশায় বুঁদ হয়ে আছে বোঝাই যাচ্ছে। আলো হালকা ঝুঁকে হাঁটুর নিচে আটকানো চাবুকটা আনার চেষ্টা করলো। লোকগুলো তো এক নাগারে নানা রকম বাজে বকেই চলেছে। আলো লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে গায়ে সর্বোচ্চ জোর দিয়ে চাবুকটা দিয়ে সামনের দিকে চালালো। লোকগুলোর বুঝে ওঠার আগেই ধরাশায়ী মাটিতে পড়ে কাতরাচ্ছে এক একজন। আলো ওদের কথা চিন্তা না করে দ্রুত পদে স্থান ত্যাগ করে রাস্তায় উঠে গেল। পেছনে প্রহরের ঠোঁট কোলে ফুটে ওঠে অবাক মিশ্রিত হাসি। আনমনে মুখ দিয়ে বেরিয়ে আসে, ইমপ্রেসিভ। আলো বাড়ি ফিরে বাবার চিন্তিত মুখশ্রী দেখতে পেল। আরমান শেখ বসার ঘরে পায়চারি করে চলেছেন। সদর দরজা হাট করে খোলা। আলো ভিতরে প্রবেশ করে দরজাটা টেনে দেয়। দরজা টানার শব্দে আরমান শেখ পেছনে ফিরে মেয়েকে দেখে যেন তার ধরে প্রাণ ফেরে। উৎকণ্ঠিত উত্তেজিত হয়ে বলেন, তোমাকে বলেছি না সন্ধ্যার আগে বাড়ি ফিরবে, কথা শোনো না কেন? অভিমানী আলোর মন অন্তরিক্ষে অভিমানের পাহাড়ে যেন আরেক স্তূপ পড়ল। ভাবলেশীন জবাব, আপনার সামনে সুস্থভাবে দাঁড়িয়ে আছি না, তাহলে এই সামান্য দাঁড়িয়ে থাকা এত কথা উঠছে কেন? আমি এখন আর বাচ্চা নেই, তাছাড়া 12টা বছর আমি এইভাবেই চলেছি। মেয়ের অভিমান তিনি বোঝেন, কিন্তু মেয়ের মেডিকেল কন্ডিশনও তিনি জানেন।
ছোটবেলায় যে ধাক্কাটা আলো পেরিয়েছিল তাতে বড় দুর্ঘটনা ঘটলে লাইফ রিস্ক হবে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, বাবার মন তো, তাই একটু বেশি চিন্তা হয়। তোমার ক্ষতি হোক তা কখনোই চাইবো না। যাও, নিজের ঘরে যাও। আলো কিয়ৎ মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজের ঘরে চলে যায়। আরমান শেখ মেয়ের প্রস্থান দেখে চশমাটা খুলে ধীর সেজতে নিজের ঘরের দিকে যান। পাশাপাশি দুটি রুমে বাবা মেয়ে একই ব্যক্তির ছবির পানে বিমুগ্ধ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। আরমান শেখ স্বগোক্তি করেন, তোমার অভিমানী কন্যা তোমার থেকে বড্ড বেশি অভিমানী আমার জন্য। তোমার সকল অভিমান দিন শেষে আমার সম্মুখে নিপেষিত হতো, কিন্তু আমাদের আলোর ক্ষেত্রে তা পাহাড় সমান হয়। কি করে বোঝাই বলো? আমার এই জগতে পরিবার বলতে ওকে ঘিরে, কিন্তু সেই পরিবার আমি ওর সুরক্ষার কথা ভেবে ভেঙেছি। যোগ্য পাত্রে ওকে হস্তান্তর শেষে আমার চিন্তা কমবে। এদিকে আলো অক্ষিকোণে জমা জলবিন্দু বা হাত দিয়ে মুছে নিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলে, তোমার হাজব্যান্ডকে বলে দিও আলো এখন আর 10 বছরের বাচ্চাটি নেই, অনেক বড় হয়েছে, নিজেকে সামলাতে রক্ষা করতে জানে। যখন তার সঙ্গ ভালোবাসার জন্য কাঁদতাম তখন সে আসেনি, এখন সে আমি কেন ডাকছে তা আমি বুঝে গেছি। কন্যা দায়গ্রস্ত পিতা বলে কথা, বিয়ে দিয়ে দায় মুক্ত হবে। এবার তার থেকে দূরে থেকেও তার বোঝা আমি দেখ বিয়ে করে নিব তার পছন্দের ছেলের সাথে বিয়ে, তারপর আমার জীবনে তার কর্তৃত্ব আর মেনে নিব না। কথাগুলো বলতে বলতে অঝোর ধরা নয়ন যুগালে প্রবাহিত হয়ে কখন যে চিবুক বেয়ে গড়াচ্ছে তার খেয়াল নেই। আর একটি বৃষ্টিস্নাত ভোর, সদ্য পরিস্ফুটিত রবির নরম রোদ ধরনীর বুকে পড়েছে সবে। আলো ফজরের নামাজ পড়েই বেরিয়ে এসেছিল সূর্যোদয় দেখতে। চা বাগানের কর্মীদের কিছুক্ষণের মধ্যেই আনাগোনা শুরু হবে। আলো 2 হাত এলিয়ে চোখ বুজে স্নিগ্ধ সময়টায় ভোরের বিশুদ্ধ মনোরমে আবহাওয়া উপভোগ করছে। হালকা টিয়া রঙের কুর্তিতে মনে হচ্ছে চা বাগানে এক সুন্দরী টিয়া পাখি প্রকৃতি স্নানে ব্যস্ত। প্রহর খানিকটা দূরে একটা গাছের সাথে হেলান দিয়ে বুকের ওপর আড়াআড়ি 2 হাত গুজে চা বাগানের নজর কাড়া টিয়া পাখিকে নয়ন ভরে দেখছে। হুট করে আলোর চুলের হাতখোপাটা খুলে গেল। পাহাড়ি ঝর্ণার ন্যায় লতানো কেশাগ্র ছড়িয়ে পড়ল কোমর ছড়িয়ে। আলোর মুখশ্রীতে ফুটে উঠল চমৎকার হাসি, যা প্রহরের কাছে নেশালো ঠেকল। নয়নজোড়া এখনও মুদিত তার। কিয়ৎবার মাথা 2 পাশে ঝাঁকিয়ে চুলগুলোকে প্রাণবন্ত করে নিল। এদিকে যে কারোর হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছে তার তো খেয়াল নেই। প্রহর আচমকা বুকে হাত দিয়ে বলে ওঠে, হাই মেয়ে মার যাবা। কথাটা হয়তো একটু জোরেই হয়ে গিয়েছিল, যার দরুন আলো ভ্রুকুটি করে আঁখি মেলল। আশেপাশে নজর বুলিয়ে দক্ষিণ পূর্বে শুভ্র রঙে রাঙানো এক যুবককে দেখতে পাই। কুচকানো ভ্রুযুগল যেন আরও কুচকে গেল। রোদের তির্যক রশ্মিতে ছেলেটির মুখায়ব অস্পষ্ট। কয়েক কদম এগিয়ে গেলেই ছেলেটির মুখাবরণ দৃশ্যমান হলে দেখতে পাই কালকে সেই কবিতা আবৃত করা ছেলেটি। আলোর মুখমণ্ডলে অন্যরকম দ্যুতির আবির্ভাব ঘটে। শুভ্র রঙে রাঙানো এক শুভ্রদাচ্ছিত মানব কাছে গিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আমি গতকালকে সেই ছেলেটা না, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করছিলেন। প্রহর আজও নিরুত্তর নির্বিশেষ আলোর চোখের দিকে চেয়ে আছে। কিয়ৎক্ষণ অপেক্ষা করে আজও জবাব মিলল না। পরপর 2 দিন প্রশ্নের জবাব না মেলায় অপ্রস্তুত হয় আলো। চলে যেতে ধরলেই আচানক প্রহর আলোর ডান হাত ধরে ফেলে বলে, ভোর সে মহাদ। প্রহরের দিকে ফিরে সন্দিহান দৃষ্টিতে তাকাই। মাথা নুইয়ে আলতো হাসে প্রহর। এক হাত পকেটে গোজা, আরেক হাতে আলোর হাত। আমার পরিচয় আপাতত আমি প্রহর শেষমত। এখনো কোনো জব করি নাই, তাই জবের রেফারেন্স দিতে পারলাম না। কোনো কাছের মানুষ আপাতত নেই, তাই তাদের পরিচয়টাও আছে না, আপনাকে দিলাম না। আমি আমার পরিচয় আমি একান্তই আমি। প্রহরের পরিচয় পর্ব বেশ লাগলো আলোর কাছে। চমৎকার হেসে বলে, লেটস ইন্ট্রোডিউস মাইসেলফ অ্যাগেন, আলো শেখ। নাম আলো হলেও নিজেকে আলো মনে হয় না, এক আকাশ অন্ধকার আমায় ঘিরে। কথাগুলো বলতে বলতে আলোর হঠাৎ মনে হলো সামনে দাঁড়ানো ছেলেটি এখনও তার হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। অপ্রতিভ হয়ে প্রহরের সাথে দৃষ্টি বিনিময় করে। প্রহরের নিষ্কলুষ দৃষ্টিতে আলো থমকে গেল। চোখে যেন কত না বলা আকুল আবদার। না চাইতেও সেই মায়ায় ক্ষণে ক্ষণে নিজেকে অতলে হারিয়ে ফেলছে।
প্রহর আকুল কণ্ঠে বলে ওঠে, আপনি নিজেই এক আলোর দিশিরি। কারোর আধারে জীবনে এক টুকরো স্নিগ্ধ আলো নিয়ে হাজির হয়ে তাকে আলোকিত করেন। তাহলে আপনার জীবন অন্ধকার কিভাবে দীর্ঘস্থায়ী হয়? আলো ভ্রুকুচকে হেসে বলে, আর ইউ ট্রাই টু ফ্ল্যাটিং উইথ মি? নফ, জাস্ট টেলিং ইউ দ্য ট্রুথ, দ্য ইউনিভার্স ট্রু ফর মি। আলোর মুখাবরণে হালকা রক্তিম আভা আসে। আবৃত্তির পাশাপাশি ভালোই প্যাম্পারিংও করতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি এখন আমার হাতে ধরে রেখেছেন। তাতেও যেন প্রহরের ভাবমূর্তির পরিবর্তন হলো না। তার ভাবলেশীন প্রশ্ন। যদি না ছাড়ি? কথাটা আলোর পছন্দ হলো না। প্রহরও বুঝল, তাই হেসে হাত ছেড়ে দিয়ে বলে, আজকের মতো ছেড়ে দিলাম, ভালো থাকবেন, আবারও দেখা হবে আশা করি। আলোর জবাবের অপেক্ষা না করে চলে যেতে থাকলো। একটিবারও পেছনে মুড়ল না। পেছনে ঘুরলে দেখতে পেত আলোর অবাক মুখটা। এরপর প্রতিদিন আলো চা বাগানে বেড়াতে আসে, কিন্তু ওই দিনের ঘটনার পর প্রহরকে পরপর 3 দিন দেখেনি। হুট করে যেন গায়েব হয়ে গেছে। এতে আলোর মনের আকাশে অজান্তেই বিষণ্ণতা ভর করেছে, তা সে নিজেও উপলব্ধি করতে পারছে না। মন খারাপের কারণটাও জানে না। বাড়িতে থাকলে ছাদে গিয়ে একাকী বসে থাকে। আগে যেমন বই পড়তো তেমন পড়ছেও না। আরমান শেখ যখনই মেয়ের ঘরের পাশ দিয়ে যাতায়াত করেন বা মেয়েকে দেখেন, তখনই কেমন ছন্নছাড়া অনুভব করেন। উনি ভাবেন হয়তো পুরনো স্মৃতি মনে করে এমনভাবে আছে। চতুর্থ দিন আলো চা বাগানে গিয়ে প্রহরকে দেখে অনেকটা উচ্ছ্বসিত হয়ে পড়ে। হালকা নীল শার্ট সাথে হালকা গ্যাবার্ডিন প্যান্ট পরিহিত প্রহরকে দেখে মনে এক আকাশ প্রেমময়ী মেঘেরা ডানা মেলেছে। ছুটে যায় সেদিকে, হড়বড়িয়ে বলে, এতদিন কোথায় ছিলেন? প্রহরের ঠোঁট কোলে ফুটে ওঠে রম্যতা মিশ্রিত বাঁকা হাসি। কেন মিস করছিলেন বুঝি? অপ্রতিভ হয় আলো। লজ্জাবতী লতার ন্যায় মাথা নুইয়ে যায় তার। ফর্সা গাল দুটো আর রক্তিম হয়। কি বলবে বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আমতা আমতা করছে বিধায় প্রহরের মনে মায়া হলো। কথার মোড় ঘুরিয়ে বলে, অ্যাক্সিডেন্ট করছিলাম, 3 দিন বেড রেস্টে ছিলাম, আজ একটু ভালো অনুভব করতে বাড়ির বাইরে আসলাম। অ্যাক্সিডেন্টের কথা শুনে আলো প্রচণ্ড বিচলিত হলো। মনের মধ্যে ভয়ের সৃষ্টি হলো। উৎকণ্ঠিত কণ্ঠে বলে, কিভাবে হয়েছিল? এখন ঠিক আছেন? কোনো সমস্যা হয়নি তো? প্রহর হাসল, মাথা দুলিয়ে প্রসন্ন সূচক বোঝালো। আলো ফুস করে অস্বস্তিগুলো ত্যাগ করলো। হুট করে প্রহর বলে ওঠেন, চলুন এই প্রন্ত বিকেলে চা বাগানে চা বিরাজ করি। আলো সন্দিহান দৃষ্টিতে চাইলে প্রহর আবার বলে, ঢালবে নিচে নেমে আমার পরিচিত এক দাদুর চায়ের দোকান আছে, ছোট পরিসরে, কিন্তু দাদু খুব দারুণ চা বানায়। আলো ভাবুক স্বরে বলে, চলুন তাহলে চা টেস্ট করিয়ে আসি। চা বাগানে বসে পরন্ত বিকালে চায়ের অফার মিস দেবার মতো বোকামি অন্তত আমি করব না। প্রহর নিঃশব্দে হাসে। তা দেখে আলোও হাসে। অতঃপর চায়ের দোকানের উদ্দেশ্যে অগ্রসর হয়। কাপ ভর্তি চায়ের ওপর পাতার ফাঁক গলে পরন্ত বিকেলে সোনালি রোদ এসে পড়ছে। আলোর অল্প অল্প করে চায়ের স্বাদ উপভোগ করছে, সাথে প্রহরও। আলো মুগ্ধ কণ্ঠে বলে ওঠে, দারুণ দারুণ, চায়ের স্বাদটা সত্যি অসাধারণ। প্রহর প্রত্যুত্তর না করে নীরব হাসে। চাওয়ালা দাদু বলেন, আমি 24 বছর আগে আমার বিবিরে নিয়ে কুমিল্লার থেকে এখানে বেড়াইতে আইছিলাম। তারপরে এই চা বাগানের মোহে পইড়া এখানেই থাইকা গেছি। বিবির শখ পূরণ করতে এখানে আইছিলাম। তারপর কলভ্যাটের শ্রমিক থিকা হইলাম চাওয়ালা। দাদু, আপনার ছেলে মেয়ে নেই? আছে তো, এক মাইয়া আছে, তারে এখানে আইনা বিয়া দিছি। মাইয়ার ঘরে কুলাপানেরও বিয়া হইয়া গেছে। আলো মুস্কি হেসে আশেপাশে দেখতে দেখতে চা খেতে থাকে। প্রহর চা শেষ করে উঠে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে একটা গানের কিছু অংশ গেয়ে ওঠে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার এই মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, বসে রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। গান শুনে আলো উঠে আসে। প্রহর ইতিমধ্যেই থেমে গেছে। আলো বলে ওঠে,
থেমেই গেলেন কেন? ভালো লাগছিল তো। কবিতা আবৃত্তির পাশাপাশি গানও ভালো করেন। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে। ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যতনে। গানের প্রতিটি রিলিক্স প্রহর আলোকে উদ্দেশ্য করেই গিয়েছে। আলো হুট করে লাজেরাঙা হয়ে ওঠে। উপরন্তু দুজনেই বাকিটা সময় নীরব ভূমিকা পালন করে। সেদিন বাড়ি ফিরে আলোর মন প্রহরকে নিয়ে দিনরাত ভাবতে থাকে। পরের দিনও সকাল ও বিকেলের সময়টা প্রহরের সাথে সুন্দরভাবে কাটিয়ে বাড়ি ফিরতেই আরমান শেখ বলেন, আগামীকাল বাদ আসর তোমার বিয়ে, তাই আগামীকাল বিকেলে বের হবে না, পাত্রপক্ষে সকালেও না। তিনি কোনো জবাবের অপেক্ষা না করে নিজের ঘরে চলে যান। এদিকে আলো পাথরের মতো নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার বাবা বলে যাওয়ার কথাগুলো তার মস্তিষ্কে প্যাঁচ লেগে যাচ্ছে, দরুন তার বোধগম্য হচ্ছে না। একই স্থানে 5-10 মিনিট দাঁড়িয়ে থেকে ধীর পায়ে নিজের ঘরে গিয়ে দৌড় দেয়। মনকে যতদূর সম্ভব শান্ত করে অতি সত্বর রজু করে মাগরিবের নামাজটা পড়ে নিয়ে বিছানায় বসে। বাবা বিয়ে দেবে এটা ভেবে নিয়েই তো দেশে এসেছিল। তবে কেন এখন বুকটা খা খা করছে? কেন মনের মধ্যে এক আকাশ শূন্যতা অনুভব হচ্ছে? শূন্যতার নাম কি তবে প্রহর? না, আর সে ভাবতে পারছে না। প্রহরের সাথে যোগাযোগের কোনো উপায়ও তার জানা নেই। বাড়ির ঠিকানাটাও জানে না। ইন্টারনেটে প্রহর শেহমাত নামে সার্চ করে অনেক আইডি আসলেও প্রহরের আইডি আসলো না। বিমর্ষ হয়ে ফোনটা বিছানার ওপর ফেলে বসে রইল। যখনই কাউকে হারানোর কথা মনে হয় তখনই আলোর মাথায় চাপ পড়ে। অতঃপর প্রচণ্ড মাথা ব্যথায় ভোগে। সহ্য করা দুরূহ। ঔষধের বক্স থেকে একটা হালকা পাওয়ারের ঘুমের ওষুধ ও একটা পেন কিলার খেয়ে নিয়ে ঘর অন্ধকার করে এই সন্ধ্যাবেলাতেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। পরের দিন আলো খুব ভোরে নামাজ পড়ে চা বাগানের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সে চায়ের দোকানের বেঞ্চিতে বসে আছে। অস্থির চিত্তে প্রহরের আসার অপেক্ষায়রত কষে। কখন যে আধা ঘন্টা পেরিয়ে গেছে তার খেয়ালই নেই। অবশেষে প্রহর আসলো। সাদা শার্টে অপরূপ স্নিগ্ধ লাগছে প্রহরকে। আলোর বুকে কেমন একটা করে উঠল। হারানোর বেদনা তাকে খুব করে আঁকড়ে ধরেছে। নিজেকে নিজের কাছে অচেনা লাগছে। সবসময়কার মতো প্রহর স্নিগ্ধ এসে আলোর সামনে এসে দাঁড়ায়। অতঃপর বলে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ হয়েছে এসেছেন। হ্যাঁ, সময় দেখিনি। শুনুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। প্রহর নিঃশব্দে হেসে পকেট থেকে হাত বের করে বেঞ্চিতে বসে বলে, শুনবো তো, সব শুনবো। আগে চা দাদুকে আসতে দিন। 1 কাপ চায়ে আপনার সকল না বলা কথা মনোযোগীও শ্রোতা হয়ে শুনবো। আলো যেন আরও অস্থির হয়ে পড়ে। ছেলেটার নিঃশব্দের হাসিটাও যেন ওর অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। ভাবলেশীন কথাবার্তাতে হাঁসফাঁস লাগছে। আলো হড়বড়িয়ে বলল, না না, এখন মানে এখনই শুনতে হবে। আপনি কল্পনাও করতে পারছেন না কতটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তবে বলুন শুনি। প্রহরের বলিতে ও বাহ্যিক ভাবসাবে কোনো সিরিয়াসনেস নেই দেখে আলোর কষ্ট লাগলো। কষ্ট চেপেই বলল, আজ আমার বিয়ে, বাট আসবো বিয়ে। প্রহরের ভাবলেশীন কণ্ঠেও যেন উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। কংগ্রাচুলেশনস। তার দাওয়াত দিবেন না? আলোর এবার ভীষণ কান্না পেল। অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখের কোণে জমে ওঠা জলবিন্দু অতি সন্তর্পণে মুছে নেয়। তারপর প্রহরের দিকে ঘুরে দেখে প্রহরের দৃষ্টিতে কেমন উৎসুকতা। প্রহর, আজ আমার বিয়ে হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন? প্রহর দ্বিধান্বিত হয়ে বলল, আমি তো একটু আগেই তাই শুনলাম। আমার কানে কোনো প্রবলেম নেই, বিলিভ মি। আমি টোটালি ফিট অ্যান্ড ফাইন। আলো এবার চিৎকার করে ওঠে প্রহরের নাম নিয়ে। প্রহর এবার অতি শীতল কণ্ঠে বলে, বিয়ে করে নিন আলো। যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্রহর আর কোনো মুহূর্ত দেরি না করে চলে গেল। আলো ভগ্ন হৃদয় নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। সূর্যের প্রখরতা বাড়ার সাথে সাথে আলো বুঝতে পারল ক্ষণিকের মায়া বাড়ালেই কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে নীরবে চলে যায়। হরেক রকম ফুল কিনে বাড়ি ফেরে প্রহর। নিজের বিশাল বাড়িটিতে আজ উৎসব। ফুলদানিতে ফুলগুলো সজ্জিত করে কিছু প্রদীপের ব্যবস্থা করতে গেল নিজের রুমে রাখবে বলে। বাড়ি ফিরে আলো একদম নীরব হয়ে নিজের ঘরের ব্যালকনিতে বসে আছে। আরমান শেখ সকাল থেকে দৌড়াদৌড়ির ওপরেই আছে। এতক্ষণে ফুরসত পেয়ে মেয়ের ঘরের কাছে এসে দেখেন দরজা লক।
হালকা শব্দে কয়েকবার টোকা দিলেও কোনো জবাব আসেনি, বিধায় তিনি ডাকেন। আলো, ঘুমিয়েছো? না ঘুমালে একটু দরজাটা খোলা যাবে মা? মিনিট দুয়েকের মধ্যে আলো দরজা খোলে। আরমান শেখ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভেবেছিলাম ঘুমিয়ে আসো, হয়তো কিছু বলতাম আর কি। জি বলুন। আলোর কণ্ঠের মলিনতা আরমান শেখ বুঝতে পারলেন। তোমার কি কোনো পছন্দ আছে? থাকলে বলতে পারো। আমরা যদি মনে হয় সে তোমাকে প্রোটেক্ট করতে পারবে তবে আমি ভেবে দেখব। তাও নিজেকে কষ্ট দিও না। আলো সকালের ঘটনা চিন্তা করে লম্বা শ্বাস নিয়ে বলল, না, আপনার পছন্দেই বিয়ে করব। আরমান শেখ মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন। সবসময় সুখী হও মা, দোয়া রইল। আরমান শেখ মেয়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে প্রহরকে ফোন করে জানায়। তোমার ইচ্ছে মতো আলোর পছন্দ আছে কি না জিজ্ঞেস করেছি। ওর কোনো পছন্দের নেই বলেছে। সে আমার পছন্দে খুশি। প্রহর বাঁকা হাসে। মেয়েটা যে বড্ড অভিমান করে আছে ঠিক বুঝে গেছে। ঠিক আছে স্যার, আপনার মেয়ের কোনো প্রবলেম না থাকলে আমারও প্রবলেম নেই। তাহলে আসরের নামাজ পড়েই চলে এসো। হুজুরের রেজিস্টারকেও বলা আছে। জি অবশ্যই। নিজেদের মধ্যে কথোপকথন শেষে কল কেটে দেয়। প্রহর স্বগোক্তি করে, আজ তার সারপ্রাইজটা পছন্দ হবে, সাথে অভিমানীটা আরও অভিমান করবে। বলেই হেসে দেয়। বধূ বেশে নিজের ঘরে বসে আছে আলো। বাবার মুখে শুনেছে আর কিছুক্ষণের মধ্যে বড় হুজুর চলে আসবে। অতঃপর বিয়ে পড়ানো হলে আলো কারো অর্থাঙ্কেরই হয়ে যাবে। ফুস করে সকল হতাশা ঝেড়ে ফেলে নিজের অনাগত ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলো। উঠে ব্যালকনিতে গিয়ে এক ধ্যানে সূর্যের দিকে তাকিয়ে স্বগোক্তি করল, মাত্র কয়েকদিনের পরিচয়, হয়তো আমি তার ব্যক্তিত্বের মোহে পড়েছি। বাস্তবতার ভিড়ে এই ক্ষণিকের মোহ ঠিক কেটে যাবে। অনেকটা সময় চোখ বুজে সূর্য অভিমুখে থাকার পর চোখ খুলে নীল আকাশের দিকে তাকিয়ে মিষ্টি হাসে। নিজে নিজে উৎসাহ দিয়ে বলে, এত ভেঙে পড়লে চলবে না। এতদিন এত দুঃখ সামলাতে পেরেছি যখন, ভবিষ্যতেও পারবো। আলো কখনো নিভে না। প্রহর এসে পড়েছে তার বধূকে তার প্রাসাদের রানী করতে। হুজুর রেজিস্ট্রার ও সাক্ষীও তৈরি। প্রহরেরই দুই বন্ধু শীতল ও নিয়াজ হবে সাক্ষী, আর আরমান শেখের পুরনো একজন বন্ধু। আরমান শেখ ওদের বসার ঘরে বসিয়ে আলোকে দেখতে এসে দেখেন আলো বারান্দায়। আলো, আলো পিছু ঘুরে সূর্যের দিকে তাকিয়ে থাকার জন্য চোখে এখন আঘাত দেখছে। আরমান শেখ লাল শাড়ি পরিহিত নিজের কন্যাকে দেখল। মেয়েকে দেখে চোখের কার্নিশে নোনা জলেরা ভিড় জমিয়েছে। আলতো হাতে তা মুছে দিয়ে কাপা কণ্ঠে বলেন, বাইরে এসো, সবাই চলে এসেছে। আলো আলতো হেসে বলে, বিয়ে পড়ানোর পরেই আমি বাইরে যাব। ততক্ষণ এখানে থাকতে চাই। আপনি হুজুর এখানে নিয়ে আসুন। কিন্তু আরমান শেখের চিন্তিত বুলির জবাবে আলো বলেন, আমি বিয়ের পরেই বরকে দেখব। আপনার কথায় যখন বরকে না দেখেই বিয়েতে রাজি হয়েছি, তার বিয়ের আগে বরকে দেখার ইচ্ছে নেই। আরমান শেখ চুপচাপ চলে গেলেন। আলো বিছানার একপাশে পা ঝুলিয়ে বসল। তার মস্তিষ্কে এখন কোনো কথা, প্রশ্ন কিচ্ছু নেই। কেমন অদ্ভুত নীরব সব। আরমান শেখ বাইরে গিয়ে আলোর ইচ্ছা জানানোর পর প্রহর কোনো দ্বিমত করেননি। শীতল আলোর ঘরের দিকে গেল, তার পিছু পিছু আরমান শেখ ও হুজুর। আলো দরজার দিকে চেয়েছিল। এক অচেনা মেয়েকে দেখে চোখে মুখে প্রশ্নরা ভিড় জমিয়েছে। শীতল নিজেই বলল, আমি তোমার হবু হাজবেন্ডের বান্ধবী। ওর পরিবার বলতে কেউ নেই, তাই আমি ও আমার হবু বর এসেছি। আলো মুচকি হাসলে শীতল ওর পাশে গিয়ে বসে। হুজুর বিয়ে পড়ানো শুরু করে। বিয়ের সময় বরের নাম শুনে আলোর কেমন কেমন লাগলো। বরকে না দেখা পর্যন্ত স্বস্তি পাচ্ছে না। বিয়ে পড়ানো শেষে শীতল আলোকে নিয়ে বসার ঘরে যায়। আলোর দৃষ্টিতে বরকে দেখার উৎসুকতা। কিন্তু এ কি, বরের মুখের ওপর ফুলের মালার পর্দা। আলো হতাশ হয়। এদিকে প্রহর আড়ালে ঠোঁট চেপে হাসছে। রেজিস্ট্রি শেষে প্রহর ও আলোকে নিয়ে শীতল আলোর ঘরে রেখে আসে। উদ্দেশ্য, একে অপরের সাথে একটু কথা বলুক ও দেখুক। ঘরের ভেতরে ঢোকার পর আলো ঘরের মধ্যেখানে দাঁড়ায়। এদিকে প্রহর দরজা লক করে ব্যালকনিতে চলে যায়। মুখে তার এখনও ফুলের পর্দা। আলো অপ্রতিভ হয়ে যায় এমন সব কাণ্ডে। হঠাৎ ব্যালকনি থেকে ভেসে এলো পরিচিত সুর, হ্যালো, একটু বারান্দায় আসবেন? আচমকা হকচকিয়ে ওঠে আলো। এ তো প্রহরের কণ্ঠস্বর। বরের নামও ছিল প্রহর শেহমত। আলোর হৃৎপিণ্ডের গতি যেন আকস্মিক দ্রুত হলো। নিজের কানকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বুকে হাত দিয়ে ধীর পায়ে সেই হৃদয় করা কণ্ঠস্বরে সাড়া দিতে এগিয়ে গেল। ব্যালকনির দরজায় দাঁড়িয়ে দেখল
সাদা পাঞ্জাবি পরিহিত এক পুরুষের পিঠ। এখনও মুখায়ব দেখতে পাচ্ছে না। মনের ভিতর অস্থিরতা ক্রমশ বেড়ে চলেছে। হাত পা কেমন কাঁপছে। দরজাতেই ঠাই দাঁড়িয়ে রইল সে। প্রহর বুঝল তার সদ্য বিবাহিতা স্ত্রী মনের অবস্থা, তাই বাঁকা হেসে নিজেই পেছনে ঘোরে। হাতে তার ফুলের পর্দা। আলোর অবাক হওয়া মুখশ্রী দেখে তার চোখে মুখে চমৎকার হাসি ফুটে ওঠে। আলো তোতলানো স্বরে অবাক হয়ে বলে, প্রহর? প্রহরের হঠাৎ হাসি পায়। হাসি চেপে চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে বলে, এমন ভাবে বলছেন যেন আমি মরে গিয়েছিলাম। বেঁচে তো আছি, শুধু 10 ঘন্টা আমাদের দেখা হয়নি, তাতেই এত অবাক। আলোর অবাকের রেশ এখনও কাটেনি। অবাক হয়ে শুধায়, আপনি জানতেন? কাইন্ড অফ। প্রহরের চাপা জবাবে আলো ভ্রু কুচকালে প্রহর আবার বলে, এটা সত্যি যে আপনার সাথে আমার প্রথম দেখার সময় আমি আপনাকে চিনতাম না, কারণ আমি আপনাকে আগে দেখিনি। আপনার নাম বলার পর কিঞ্চিত সন্দেহ হলে আপনার চেহারা ভালো করে দেখে বুঝলাম আপনি সে। তারপর থেকে আপনি আমার নজরে। তাহলে বললেন না কেন? সকালে যখন বললাম তখনই কিছু বললেন না কেন? আপনি কি আমার অসহায়তার মজা নিচ্ছিলেন? আলোর কণ্ঠে স্পষ্ট রাগের আভাস। প্রহরের কাছে যেন বিষয়টা বেশ মজাই লাগলো। আলোর দিকে হালকা ঝুঁকে বলল, কিছু কথা আড়ালে থাকার জন্যই আপনার মুখরিত এই অবাক হওয়াটা আমার দৃষ্টিগোচর হলো। বড্ড সুন্দর লাগে জানেন। এই কয়দিনে আপনার বিভিন্ন মুখের ভাব আমার পছন্দ হয়ে গেছে। আলো দূরে সরে কটমট করে বলল, আপনি জানেন আমার সারাদিনের কি অবস্থা ছিল? হ্যাঁ জানি তো, তাই তো বর বেশে হাজির হলাম। প্রহরের কণ্ঠে রম্যতার ছাপ। আলো রেগে ওর হাত থেকে ফুলের পর্দার মালা নিয়ে ওর মুখে ছুঁড়ে মারল। তারপর হনহনিয়ে ছাদের দিকে চলে গেল। প্রহর অভিমানে অট্টস্বরে হেসে ওঠে। সন্ধ্যার পর আলোকে নিয়ে প্রহর, শীতল, নিয়াজরা প্রহরদের বাড়িতে যায়। আলোকসজ্জিত বাড়ি দেখে আলোর ভীষণ পছন্দ হয়, কিন্তু মুখে এখনও অভিমান পুষে রেখেছে। প্রহরকে শাস্তি দিতে প্রহরের ঘরে ঢুকে সে যে দরজা দিয়েছে সেই দরজা প্রহর, শীতল, নিয়াজ শত ডেকেও খোলাতে পারেনি। সকালে আলো দরজা খুলেছে। সেই অভিমান ভাঙাতে প্রহরের সপ্তাহখানেকের বেশি লেগেছিল। ফ্ল্যাশব্যাক এন্ড। হঠাৎ কারো হাতের স্পর্শে প্রহর কল্পনা থেকে বাইরে আসে। পেছনে ঘুরে দেখে শীতল। প্রহর নিজেকে ধাতস্থ করে বলে, কিছু বলবি? সেই কখন থেকে তোকে ডাকছি, কিছু তো খেয়ে নে, না হলে তুইও অসুস্থ হবি। তখন সব সামলাবে কে? প্রহর দীর্ঘশ্বাস ফেলে বলে, প্লিজ জোর করিস না, তোরা ঘুমিয়ে পড়। আমার সত্যি খেতে ইচ্ছে করছে না। তোকে স্যারকে খুঁজে বের করতে হবে প্রহর। নেপালে যেতে হবে এই সপ্তাহের মধ্যেই, নয়তো ওরা জায়গা বদল করলে আর হয়তো খুঁজে পাবো না। প্রহর বলে, ওই নাম্বারটা মানে জাহাজের কোডটা নেপালের একটা জায়গায় ছিল বুঝেছি, কিন্তু ওরা এমন হিন্টস কেন দিল? হিন্টস দিয়েছে, কিন্তু আলোরও ক্ষতি করে দিয়েছে। আলোকে তোর দুর্বলতা ভেবে এসব করেছে যাতে তুই ভেঙে পড়িস, তারপর ওরা ওদের কাজ সেরে ফেলবে। বড্ড ভুল করে ফেলেছে ওরা, এর হিসাব ঠিক দিতে হবে ওদের। শোন, তুই আজকেই ভোর হওয়ার আগেই বর্ডার ক্রস কর। হেড অফিসকে বলে চুপি চুপি সব ব্যবস্থা করতে। তুই যে বাড়ি থেকে বেরোবি এটাও যেন কেউ না বুঝে। প্রহর অবাক হয়ে বলে, আজকেই? কিন্তু আলো? শীতল প্রহরকে ভরসা দিয়ে বলে, কিছু হবে না, আমি ও নিয়াজ সব সামলে নিব। যার জন্য সাথে নার্সও আনিনি, আমি সব খেয়াল রাখবো। প্রহর ভরসা পায়। অতঃপর হেড অফিসারকে ফোন করে সবটা সংক্ষেপে বলে। ভোর 4টেই প্রহর অপেক্ষা করছে হেড আর্মি অফিসারের জন্য, কিন্তু তিনি আসলেই ও বর্ডার ক্রস করবে। সব কিছু ব্যবস্থা করে রেখেছে। আলোকে এই অবস্থায় রেখে আসতে খারাপ লাগলেও শত্রুপক্ষকে ঘোল খাইয়ে উদ্দেশ্য হাসিল করার এটাই মোক্ষম সময়। অফিসার এসে প্রহরের কাঁধ চাপড়ে বলে, আমি আশা করিনি তুমি তোমার অসুস্থ স্ত্রীকে নিয়ে রিস্ক নেবে, তাকে রেখে নিজের রেসপন্সিবিলিটিকে প্রায়োরিটি দিবে। তোমার কল্পে আমি ইমিডিয়েটলি সব অ্যারেঞ্জ করেছি। সো মাচ প্রাউড অফ ইউর প্রহর। বেস্ট অফ লাক ফর ইউর মিশন। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড প্লিজ কিপ ইট সিক্রেট। কেউ যেন না জানে আমি দেশে নেই। অফকোর্স কেউ জানতে পারবে না। যে কোনো হেল্পে নেপালের আর্মি তোমাকে সাহায্য করবে।
ওদের ডিপার্টমেন্ট থেকে তোমাকে একজন যোগ্য অফিসার ও তার ফোর্স দেবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। প্রহর বিদায় নিয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়ায় যায়, সেখান থেকে নেপাল যাবে। ভোরের সূর্য এখনও ধরাকে আলোকিত করেনি। কেউ একজন তার সহচরীকে কলে বলছে, ডাক্তার চেক আপ করে গিয়েছে। ইয়েস ডার্ক বাটারফ্লাই। কি বললো? মিস চয়নিকার কোমা লং টাইমের জন্য না, মাথায় আঘাতটা গুরুতর, কিন্তু সেটা ডান সাইডে কারণের উপরে। ও মিসক্যারেজের জন্য শক্টে কোমা। শি উইল বি ওয়েক আপ সুন। ডার্ক বাটারফ্লাই হিসিয়ে বলে, সি হ্যাভ টু ওয়েলকাম। আমার হিসেব তো বাকি আছে। ওকে প্রাণে মারার ইচ্ছে আমার কখনোই ছিল না, কিন্তু প্রচণ্ড যন্ত্রণা দিব। পদ্মলিকার মেয়ে তো, নিজের সাথেও তো ওর মায়ের কৃতকর্ম দুটোই ভোগ করতে হবে। সহচরী বলে। শীতল ম্যাম এসেছিল। ডার্ক বাটারফ্লাই বলে, মৃত ভ্রূণের টিস্যু স্যাম্পল নিতে। উনি স্যাম্পল নিয়ে গিয়েছে। আমি বলেছিলাম ডিএনএ স্যাম্পল এক্সট্রাক্ট করে পিসিআর করে একটা ডাটাবেজে সেভ করতে। চয়নিকার সেলফোন থেকে কোনো ডাটা পেয়েছো? সেলফোনটা টোটালি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। সিম কার্ড উদ্ধার করে অপারেটরের মাধ্যমে জানা গিয়েছে একটা নাম্বার থেকে একাধিক কল আসে, কিন্তু নাম্বারটা কোনো রেজিস্ট্রেশন নেই এবং কলটা সিলেট থেকেই আসে, তবে মাঝে মধ্যে চট্টগ্রাম থেকেও। ফাইন, খেয়াল রেখো। ডার্ক বাটারফ্লাই ভাবতে থাকে অজ্ঞাত ব্যক্তিটির সম্পর্কে। স্যার, প্রফেসর ডক্টর আরমান শেখকে কি ট্রান্সফার করবেন? অচেনা ব্যক্তিটি ব্র্যান্ডি সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলে, না, যেখানে আছে থাক। কিন্তু স্যার, প্রহর শেমাত যদি খুঁজে পেয়ে যায়? অচেনা ব্যক্তিটি অট্টস্বরে হেসে তাচ্ছিল্য করে বলে, প্রহরের প্রিয়তমা বউয়ের প্রাণ সংকটে আরমান শেখ তার মেয়েকে প্রহরের কাছে প্রাতস্থ করছে। সেই সাথে তার এত বছর আড়ালে রাখা মেয়েকে খেয়াল রাখার গুরুদায়িত্ব সঁপে গেছে। সেই মেয়ে এখন কোমাতে। কারণটা কি? প্রহরের হেলাফেলা। বউয়ের সুরক্ষা না করে আমার পিছে লেগেছে। বেচারা প্রহরের জন্য মায়া হচ্ছে। এখন সে রাত দিন এক করে বউয়ের সেবা করবে। এই যে দেখো না, আমাদের আরেকটা জাহাজ সেন্ট মার্টিনে রাতে নোঙর ফেলেছে, অথচ কেউ ধরতেই পারেনি। প্রহরের নিষ্ক্রিয়তা মানে আমাদের জয়। তাই আরমান শেখকে এখনই সরাতে হবে না। আমি আমার কাজটা শেষ করি, তারপর করব। তাছাড়া আরমান শেখ নিজেও এখন কিচ্ছু করতে পারবে না। অচেনা ব্যক্তিটির কথায় তার অনুচর চলে যেতে নিলেই কি যেন ভেবে বলে, চয়নিকার নিখোঁজ হওয়া নিয়ে ওর সৎমা থানায় নিখোঁজ ডায়েরি করেছে, কিন্তু ওর বডিটা কোথায় পেয়েছিলে? না স্যার, রাত 10টার পর ওই রাস্তায় হাঁটার ভান করে গিয়েছিলাম। রাস্তায় রক্ত লেগে থাকলো, চয়নিকা ম্যামের বডি পাইনি। কোথায় যে গেল? চয়নিকা ম্যামের মায়ের নিখোঁজ ডায়েরিতে পুলিশ ধারণা করছে এখানে হয়তো চয়নিকা ম্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে। খাদে ফোর্স নামবে আজ, পানিতে পড়লে তো স্রোতে ভেসে যাবে, সেই ধারণাও করছে। আমার মনে হয় পানিতে পড়ে স্রোতে ভেসে গেছে। পুলিশ রাস্তা থেকে ব্লাড স্যাম্পলও তারা কালেক্ট করে নিয়েছে। অচেনা ব্যক্তিটি তাচ্ছিল্য হেসে বলে, ব্লাড স্যাম্পল দিয়ে কি করবে? চয়নিকার সৎমার কাছে ডিএনএ টেস্ট করার অ্যামাউন্ট থাকলেও সেটা করে কোনো লাভ নেই। কার সাথে ডিএনএ ম্যাচ করবে? ওর সৎমা ওর দুঃসম্পর্কে খালা হলেও ডিএনএ তো মিলবে না। আর ফেস এজাম্পশন করতে মোটা অঙ্কের অ্যামাউন্ট লাগবে। তার থেকে পুলিশ কেসটাকে বহুদিন ঝুলাবে। জি স্যার। তুমি খেয়াল রেখো পুলিশ চয়নিকার বডি পায় কিনা। জি স্যার, আমি খেয়াল রাখছি। সাহায্যকারী লোকটা চলে গেলেই অচেনা ব্যক্তিটি সিগারেট ফুঁকতে ফুঁকতে ল্যাপটপে কাজ করতে থাকে। হঠাৎ তার ফোন বেজে উঠলেই কাজের মনোযোগ নষ্ট হয়, বিরক্তই হয় বটে, কিন্তু ফোনের স্ক্রিনে প্রিয়তমার ছবি সহ নাম জলজল করতে দেখে খুশি হয়ে কল রিসিভ করে বলে, মাই কুইন। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বরে কেউ বলে ওঠে, শোনো, আজ আমি মায়ের বাসায় যাব। লোকটি মোটেও সন্তুষ্ট হতে পারল না, জিজ্ঞাসা করল, কেন? মেয়েটি কপট রাগ দেখিয়ে বলে, কেন মানে? তুমি তোমার বিজনেসে সিলেট টু চট্টগ্রাম দৌড়াদৌড়ি করো, তার উপর চট্টগ্রামেই বেশি সময় থাকো। আমাকে সময় দাও কম, আমার একা একা লাগে। তাই মা এসেছে আমাকে নিয়ে যেতে, আমি তো যাবই। তুমি প্রত্যেকবার আমাকে আটকে দাও, আমি এবার শুনবো না কিছুই। লোকটি কণ্ঠে নমনীয়তা এনে বলে, আমি আগামীকালে তো সিলেটে ফিরে আসবো সুইটহার্ট। সে আসলে আসো, আমি তো যাবই। ব্যাগ প্যাক ইন করে ফেলেছি, সপ্তাহখানেক তো কমপক্ষে থাকবই। লোকটি কপালে হাত ঘষে বিরক্তিতে রূঢ় শব্দে বলে ওঠে,
তুমি কোথাও যাচ্ছ না? দরকার পড়লে তোমার মা বাবা ভাই বোন সবাইকে এনে রাখো, তাও তোমার যাওয়া হবে না। মাইন্ড ইট। লোকটির আগে ফোন কেটে দেয়। মেয়ে কণ্ঠস্বরের মালকিন মেয়েটি ঠোঁট উল্টে তার মায়ের দিকে দৃষ্টি হটিয়ে বলে, যাওয়া হবে না সবাইকে, তবে এখানেই আসতে বলো। তোমার জামাই আস্ত একটা সাইকো, এত ভালোবাসে যে আমায় একা একা কোথাও যেতে দেয় না। মেয়েটির মা প্রশান্ত মনে বলেন, কপাল ঘরে এমন বর পায় মেয়েরা, কিন্তু তোকে এত রেস্ট্রিকশনে রাখে যে বিষয়টা ভালো না, সন্দেহ হয়। মেয়েটি ওর মায়ের কথায় হেসে উড়িয়ে দেয়। দীর্ঘ ভ্রমণ শেষে নেপাল পৌঁছায় প্রহর। 2 দিন থেমে থেমে প্লেনে, ট্রেন, বাস সব জার্নি করেছে। মনোরম শুভ্র সকালে শীতের আমেজ বেশ নেপালে। হিম শীতল আবহাওয়াতে সকালের সময়টা খুব মনোরম ও আলসেমির। নেপাল বর্ডারে সেখানকার এক আর্মি অফিসার আসেন প্রহরকে রিসিভ করতে। তিনি আবার জন্মগত কলকাতার, তাই বাংলা তার ভালোই আয়ত্তে আছে। হ্যালো মিস্টার প্রহর মেহমত, হাউ আর ইউ? হ্যালো, সুদীপ্ত চ্যাটার্জি। আই অ্যাম ফাইন, ইউ? ফাইন, অ্যান্ড এগ্রি টু হেল্প ইউ। প্রহর সৌজন্য হেসে বলে, আপনি তো বাঙালি, আমার সাথে ফর্মালিটি করতে হবে না। বি ইউজ। একদম, চলুন আর সময় নষ্ট না করে নাস্তা সেরে নেই। প্রহর সুদীপ্তর সাথে যেতে থাকে। প্রহর ও সুদীপ্ত নাস্তা শেষে আগে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যায়। সেনানিবাসে গিয়ে পরিকল্পনা আলোচনা করে আজকে দুপুরের মধ্যেই রওনা করবে। সুদীপ্ত আর প্রহর এখন চা খেতে খেতে নেপালের রাস্তায় হাঁটছে। সুদীপ্তই প্রথমে বলে, আমার চাকরি জীবনে প্রথম দিকে হিমালয় এলাকায় ট্রেনিং করেছিল। প্রথমবার গিয়ে ট্রেনিং কি করব, ওখানকার আবহাওয়ার সাথে ট্র্যাক করতে সপ্তাহখানিক লেগে গিয়েছিল। হিমালয়ের ছোট্ট পর্বত সিংহতলে উঠেছিল। ট্রেনিংও নিজের মর্জিতে মাউন্ট এভারেস্টে ওঠার ইচ্ছে ছিল, কিন্তু আমার মায়ের কন্দনরতে কণ্ঠের আর পারলাম না। প্রহর হেসে বলে, ছেলে যতই কাবল হোক না কেন, মায়ের মনে সর্বদা ভয় বিরাজ করে। আমি যখন ছোট ছিলাম আমার মাও এমন করতেন, কোনো রিস্ক যেতে দিতেন না, কারোর সাথে যাতে ঝামেলা না লাগে, তাই সবসময় বলতেন হাসি মুখে আপোষ করে নিতে। মায়ের একটা বাণী ছিল, ছোট জীবনে তিক্ত বাড়িয়ে শুধু নিজেরই ক্ষতি করা হয়। স্মাইল ইজ দ্য বেস্ট কিওর। কেউ তোমার প্রতি খারাপ বা হিংসামূলক মনোভাব প্রকাশ করে বা করেই ফেলে, তবে তার সাথে খারাপ ব্যবহার না করে হাসি মুখে তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেবে। অনেক সময় অনেকের রকমতার মুখ্যম জবাব হচ্ছে এক টুকরো হাসি। প্রতিপক্ষে আত্মগ্লানিতে ভোগাতেই যথেষ্ট। মায়ের এই কথাগুলো সত্যি মানার চেষ্টা করে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। হিউম্যান নেচার বলে কথা। সুদীপ্ত হেসে বলে, তুমি যে তোমার মায়ের পদাচরণা অনুসরণ করো তা অফিসার রাকিব আহমেদ আমাদেরকে বলেছেন। স্যার আমাকে তোমার সম্পর্কে টুকটাক অবগত করে রেখেছেন। নিজের কমাই যাওয়ার স্ত্রী একদিনের মধ্যে রেখে নিজের দায়িত্বে যোগদান করেছে। এটা করতেও একটা ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন। ওখানে আমার বিশ্বস্তজন আছে, সেই সাথে আল্লাহর ভরসা রেখে এসেছি। সুদীপ্ত মুগ্ধ হয়, অতঃপর বলে, আচ্ছা প্রহর শোনো, আমরা আজকে রওনা করব। আগামীকাল সকালে পাহাড়গুলো পাদদেশে ওদের ওপর আক্রমণ করব। ওখানকার সেনারা কয়েক ভাগে বিভক্ত হয়ে খুঁজবে। প্রহর চিন্তিত হয়ে বলে, ওরা সংখ্যায় কতজন তা তো জানি না, ফোর্স বেশি লাগবে। সাথে কিউআর গ্লাস ও লাফিং গ্লাস নিয়ে গেলে বেটার হবে। প্রতিটা গুহায় ঢোকার আগে এইসব স্প্রে করায় শুরু করলে ওরা পাল্টা আক্রমণ করতে পারবে না। আমাদের অবশ্যই প্রেপার ভ্যালেন্টেসের ব্যবস্থা নিয়ে যেতে হবে। প্রাণহানি কমাতে গ্যাস স্প্রে করাটা আমার কাছে বেটার মনে হয়। তোমার আইডিয়াটা দারুণ। আমি তবে হেড কেয়ারের মেসেজ করে দেই এসব ব্যবস্থা করতে। রঞ্জনা খালা আলোর হাত পা মুছে দিচ্ছেন। শীতল এসে বসলে রঞ্জনা খালা বলতে থাকেন, প্রহর যে কবে ফিরবে, সুস্থ মতো সফল হয়ে ফিরে আসুক। আলোকে নিয়ে ভয় হয়, যারা ওর ক্ষতি চায় তারা যদি জানতে পেরে যায় প্রহর এখানে নেই, তবে তো ওরা এসে হামলা করতে পারে। শীতল বাঁকা হেসে ওর মাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, কেউ জানবে না। নিয়াজকে প্রতিদিন নিয়ম করে প্রহরের
হুডি পরিয়ে ব্যালকনিতে দাঁড় করিয়ে রাখি। ভাগ্যিস নিয়াস ও প্রহরের উচ্চতা সমান, তাছাড়া গুপ্তচর চয়নিকা তো। হুট করে শীতল থেমে যায়, মুখ ফসকে বলে ফেলতে নিয়েছিল, এখন মনে মনে নিজেই বকতে লাগলো। রঞ্জনা খালা সন্ধিয়ান কণ্ঠে বলেন, চয়নিকা কি বলতে চাইছিলে তুমি, বলো। শীতল ঈষৎ চোখ গেলে হালকা হেসে বলে, প্রহর যা বলল চয়নিকাকে ওর বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি। আমি জানতে পেরেছি ওর মা থানায় নিখোঁজ ডায়েরি করেছে শুনেছি। পুলিশরা সন্দেহ করছে ওর বাসার কাছের রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানটায় কোনো সিসিটিভি নেই, এমনকি সেটা থেকে উত্তর দিকে যাওয়ার রাস্তায়ও সিসিটিভি নেই। তাই কি হয়েছে বলা যাচ্ছে না। রাস্তার কিনারায় গভীর খাত, জলস্রোত প্রচণ্ড। রঞ্জনা খালা আফসোস করে বলেন, বাদ দাও মা, চলো হাতে হাতে কাজ এগিয়ে রাখি। রঞ্জনা খালা সায় দিয়ে আগে আগে যাচ্ছেন। শীতল লম্বা শ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, ভাগ্যিস নিজেকে সামনে নিয়েছিলাম, প্রজাপতি না জানলেই হলো। হিমালয়ের এলাকায় গিয়ে দূরবীন দিয়ে আশেপাশের জায়গা পর্যবেক্ষণ করে নিচ্ছে। অনেকগুলো গুহা আছে, সেগুলো প্রায় বেশিরভাগ আকারে ক্ষুদ্র। সেখানে হিমালয়ের প্রাণীগুলো থাকে, যেমন শ্বেত ভাল্লুক এসব। প্রহর বলে, আগে সামনের কয়েকটাতে বেশি ফোর্স করে নিয়ে যায়, যদিও সামনেরগুলো থাকবে বলে মনে হচ্ছে না। টিয়ারো লাফিং গ্যাং প্রথমে অল্প করে প্লে করতে হবে, নয়তো আসল জায়গায় গিয়েই টান পড়ে যাবে। প্রহরও সম্মতি দেয়। কোনো গোলাগুলি করবেন না আপনারা, শত্রুপক্ষে আক্রমণ না করা পর্যন্ত ফায়ার করা হবে না। জনমানবহীন পাহাড়ে এক গুহায় ফায়ার হলে অন্য গুহাগুলোতেও সেই শব্দ পৌঁছে যাবে, তাই সাবধান থেকে কাজ করতে হবে। সবাই তো বুলেটপ্রুফ জ্যাকেট পরা আছেই। সবাই সব শুনে সামনের দিকে অগ্রসর হয়। পথটাও অত সুগম না, বরফে আচ্ছাদিত পথ, সাথে হিমশীতলতা। সময়টা তুষার ঝড়ে না বলে রক্ষে। আস্তে আস্তে সামনের সবগুলো বড় গুহা পর্যবেক্ষণ করা হয়ে গিয়েছে। পেছনেরগুলোতে যাওয়ার আগে প্রহর ও সুদীপ্ত পাশের দিকে নিচে কোনো লুকানো গুহা আছে কিনা দেখে নিচ্ছে। দুজন দুই দিকে, এবং ওরা ওয়্যারলেসের মাধ্যমে সংযুক্ত। উত্তর পাশে নিচের দিকে ঝুঁকে দেখার সময় হঠাৎ দেখে প্রায় অনেকটা নিচে একটা হলুদ কিছু দেখা যাচ্ছে। প্রহর তাৎক্ষণিক সুদীপ্তকে বলে। সুদীপ্ত উত্তেজিত হয়ে বলে, দূরবীন দিয়ে দেখো ওটা কি। প্রহর তাই করে দেখে ওটা একটা কলার খোসা। সুদীপ্ত জানার পর বলে, কেউ কলা খেতে নিশ্চয়ই পাহাড়ের পারদেশে যাবে না। তাছাড়া যারা পর্বত আরোহণ করে তারা নিজেদের ব্যবহার্য ময়লা নিজেদের কাছেই রাখে, ছড়িয়ে ছিটিয়ে ফেলে না। ওগুলো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ নেই। প্রহরও তাল মিলিয়ে বলে, এক্স্যাক্টলি এটাই বলতে চাইছিলাম। তাহলে ওখানে আমাদের খুব ধীরে ও সতর্কতা অবলম্বন করে যেতে হবে, কিন্তু যেতে যেতে ঘন্টাখানিক তো লাগবেই। খারাপ পথও আছে, রিস্ক কম না। ওখানে হয়তো নেটওয়ার্কও পাবে না। সুদীপ্ত চিন্তিত হয়ে বলে, এখানে তো ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছি না, ওখানে পাওয়া দূর। আর যদি ডক্টর আরহাম শেখকে পেয়েও যায়, তবে তাকে নিয়ে ব্যাক করাটাও টাফ হবে। আপনি হেডকোয়ার্টারে খবর দিন, ঘন্টা দেড়েকের পর যেন 2-3টা হেলিকপ্টার পাঠাই। এর মধ্যে আমাকে ওইখানে পৌঁছে সব চেক করতে হবে। আমার গ্যাট ফিলিংস বলছে স্যারকে ওখানেই পাবো। স্যার, আরমান শেখের হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন সাপ্লাই কম, 1.5-2 দিন চলার মতো। অচেনা লোকটা বলে, 2 দিনের মধ্যেই আমরা জায়গা পরিবর্তন করে নেপাল ত্যাগ করব, কাশ্মীরের দিকে যাব। কিন্তু স্যার, ওনাকে কি করব? সে কি কিছু খেয়েছিল? জি স্যার, রেডিমেড কর্ন স্যুপে গরমা পানি দিয়ে বানিয়ে দিয়েছিলাম, আমাদের খাওয়া দেখে খেতে চাইছিল। অচেনা লোকটি রেগে চিৎকার করে বলে, ইডিয়েট সবগুলো! এত বছরেও দেখেছো তাকে কখনো ভুট্টার কোনো খাবার দিতে? আজ কেন দিলে? সে চাইলেই দিতে হবে। এখন যদি স্যার বেশি শিক হয়ে, তখন কি করবে? ওনার ভুট্টাতে অ্যালার্জি। সরি স্যার, আমরা জানতাম না, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো মাফ করে দিন প্লিজ স্যার, জানলে কখনোই দিতাম না। তাকে ইমিডিয়েট অ্যান্টিহিস্টামিন ইনজেস্ট করো, অ্যাভেলেবেল আছে। তোমাদের বলা হয়েছিল সব ধরনের প্রাথমিক চিকিৎসার মেডিসিন ও ইনজেকশন রাখবে। জি স্যার, আছে, এখনই দিচ্ছি।
অচেনা লোকটি খট করে কল ডিসকানেক্ট করলে তখনই ডক্টর আরমান শেখের পাহারায় নিযুক্ত করা 4 জনের একজন তাড়াহুড়ো করে হাতে থাকা কলার খোসাটা ডাস্টবিনে না ফেলে গুহার বাইরে ছুঁড়ে মারে। তাদের তাড়াহুড়োতে করা ভুলই তাদের কাল হয়েছে। খারাপ পথটা খুব ধীরে ধীরে পার করতে হয়েছে। কোনোভাবে যদি পা ফসকে যায় তবে শব্দ তো হবেই, সাথে একটু এদিক সেদিক হলে একদম খাদে। 1 ঘন্টার বেশি সময় লেগেছে গুহার কাছাকাছিতে আসতে। এখন গুহার ভেতর থেকে খুব ক্ষীণ শব্দ আসছে, মনে হচ্ছে কেউ বেতারে কিছু শুনছে। প্রহর বলে, ওরা নেটওয়ার্কের ডিভাইস লাগিয়েছে, ওখানে গেলে আমাদের যদি কিঞ্চিত নেটওয়ার্ক থাকেও সেটাও শূন্য হয়ে যাবে। সুদীপ্ত বলে, আগে ফোর্স না পাঠিয়ে আমিও তুমি আগে যাব। ফোর্স ছাড়া আমাদের থেকে 3 হাত দূরত্ব থাকবে। হাতে গ্যাস কন্টেনার নিয়ে নাও প্রহর। প্রহরও এই প্রস্তাবে রাজি হয়। দুজনে দুটো গ্যাস কন্টেনার নিয়ে নেয়, অতঃপর সামনের দিকে অগ্রসর হয়।